দিনটা ছিল ৩০শে নভেম্বর ২০০৩ সাল। বেঙ্গালুরে বসবাসকারী গ্রীশ আর শুভার বাগদানের দিন ছিল। বাগদানের পরের দিন থেকে বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে যায়, কিন্তু এর মাঝেই এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যেটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। যেই পরিবার মাত্র কিছুদিনের মধ্যেই তাদের ছেলের বিয়ের স্বপ্ন দেখছিল, সেই পরিবার ছেলের মৃত্যুর সংবাদ পায় বাগদানের মাত্র ৪ দিন পর। তো এই ছেলেটার মৃত্যু কিভাবে হলো, হত্যাকারী কারা ছিল এবং কেন হত্যা করলো, আর হত্যাকারীরা এখন কোথায় কিভাবে আছে, সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই সময় এই মামলাটি পুরো বেঙ্গালুরে আলোড়ন সৃষ্টি করেছিল। এই হত্যাকাণ্ড অত্যন্ত নিখুঁত পরিকল্পনা ও ষড়যন্ত্রের মাধ্যমে ঘটানো হয়েছিল, কিন্তু পুলিশ যে পদ্ধতিতে এই কেস সমাধান করেছিল এবং অপরাধীদের ধরেছিল তা সত্যি প্রশংসনীয়। তো পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নীল, আর আপনি দেখছেন আমাদের চ্যানেল পেঙ্গুইনের আরও একটি নতুন ভিডিও। তো চ্যানেলে নতুন হলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিতে একটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। আমাদের এই কাহিনীতে মুখ্য দুইটি চরিত্র হলো ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভি গ্রীশ আর ২১ বছর বয়সী ল গ্র্যাজুয়েট শুভাশঙ্কর নারায়ণ। গ্রীশ ২০০৩ সালে ইন্টেল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করত, আর শুভা বেঙ্গালুরে বিএমএস কলেজে আইন বিভাগে পড়াশোনা করছিল। বেঙ্গালুরে শুভা আর গ্রীশের পরিবার কাছাকাছি বসবাস করত। দুই পরিবারের মাঝে প্রায় ১৫ বছরের চেনা জানা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ২০০৩ সালের শেষের দিকে শুভা আর গ্রীশের পরিবার তাদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ২০০৩ সালের ৩০শে নভেম্বর খুব ধুমধাম করে গ্রীশ আর শুভার বাগদান সম্পন্ন হয়। বাগদানের পরে দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয় ২০০৪ সালের এপ্রিল মাসে শুভা আর গ্রীশের বিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত সবকিছু নর্মাল ছিল, অথবা এটা বলা যায় যে সবকিছু নর্মাল দেখানোর চেষ্টা করা হচ্ছিল। আসলে পর্দার পিছনে কিছু লোক মিলে ভয়ানক এক ষড়যন্ত্র করছিল। যাই হোক, বাগদানের পর দুই পরিবার বিয়ের সব প্রস্তুতি নিতে শুরু করে। শুভা আর গ্রীশও দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। এর মধ্যেই একদিন শুভা গ্রীশকে ডিনারের জন্য রেস্টুরেন্টে নিয়ে যেতে বলে। শুভার কথা মতো গ্রীশ তাকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর ২০০৩ সালের ৩রা ডিসেম্বর সন্ধ্যার সময় গ্রীশ অফিসের কাজ শেষ করে সোজা শুভার লোকেশনে পৌঁছে যায়। তারপর গ্রীশ তার স্কুটারে শুভাকে নিয়ে ডিনারের জন্য বের হয়ে পড়ে। শুভার সাথে বাইরে ডিনারের কথা গ্রীশ তার পরিবারকে জানিয়ে দিয়েছিল এবং এটাও বলে দিয়েছিল যে সে রাত ১০টার মধ্যে বাড়ি ফিরে আসবে। কিন্তু রাত ১০টার বেশি বেজে গেলেও গ্রীশ আর ঘরে ফেরেনি। গ্রীশের পরিবার গ্রীশের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই বেঙ্গালুরের বিখ্যাত মানিপাল হসপিটাল থেকে গ্রীশের বাবার কাছে কল যায়। তারা গ্রীশের বাবাকে বলে, আপনার ছেলে খুব গুরুতরভাবে আহত হয়ে আমাদের এখানে ভর্তি আছে। এই কথা শোনার সাথে সাথে গ্রীশের বাবা মা দ্রুত শুভার কাছে ফোন করে। শুভা তখন বলে সে আর গ্রীশ যখন ডিনার শেষে বাড়ি ফিরছিল তখন রাস্তায় কিছু ছিনতাইকারী তাদেরকে আটক করে ছিনতাই করার চেষ্টা করছিল। গ্রীশ বাধা দেওয়ায় তারা গ্রীশের উপর হামলা করেছে, যার কারণে গ্রীশ গুরুতরভাবে আহত হয়েছে। এই কথা শোনার পর গ্রীশের বাবা মা দ্রুত হসপিটালে পৌঁছে যায়। গ্রীশের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল গ্রীশকে সুস্থ করার, কিন্তু ৪ ডিসেম্বর ২০০৩ সালের সকাল ৮টা বেজে ৫ মিনিটে গ্রীশ মারা যায়। মানে বাগদানের ৪ দিন পরই গ্রীশ দুনিয়া থেকে বিদায় নেয়। গ্রীশের বাবা মার জন্য এটা কতটা কষ্টদায়ক ছিল। যে ছেলের বিয়ের জন্য তারা এত আয়োজন করেছিল সেই ছেলেই লাশ হয়ে বাড়ি ফিরল। ছেলের মৃত্যুর পর ওই দিনই অর্থাৎ ৪ ডিসেম্বর গ্রীশের বাবা বিবেকনগর পুলিশ স্টেশনে এই ঘটনার ভিত্তিতে একটি এফআইআর করে। তারপর পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে দেয়। যেহেতু এই ঘটনার সময় গ্রীশের সাথে একমাত্র শুভা উপস্থিত ছিল, তাই প্রথমে পুলিশ শুভাকে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। শুভা বলে, আমরা দুজন বেঙ্গালুরের একটি নামিদামি রেস্টুরেন্টে ডিনার শেষ করে বাড়ি ফিরছিলাম। যখন আমরা রাস্তায় রিং রোড এয়ার পয়েন্ট ভিউ ক্রস করছিলাম তখন আমি গ্রীশকে রিকোয়েস্ট করেছিলাম এয়ার ভিউ পয়েন্টে একটু দাঁড়াতে, কারণ ওখান থেকে এইচএল এয়ারপোর্টের ফ্লাইটের ল্যান্ডিং আর টেক অফ দেখা যায়। শুভার রিকোয়েস্টে গ্রীশ স্কুটার থামিয়ে সেখানে দাঁড়ায় এবং দুজন এয়ারপোর্টের দিকে তাকিয়ে দেখতে থাকে। শুভা বলে, আমরা দুজন অল্প কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কিছু ছিনতাইকারী আমাদের কাছে এসে লুটপাট করার চেষ্টা করে। গ্রীশ তখন ছিনতাইকারীদের বাধা দিলে তাদের মধ্যে একজন লোহার একটি বড় রড দিয়ে গ্রীশের মাথার বাম দিকে প্রচন্ড জোরে আঘাত করে। এতে করে গ্রীশ তখনই বেহুশ হয়ে যায় এবং সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারপর শুভা বলে, এই হামলার পর ওই রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাদেরকে সে সাহায্যের জন্য ডাকতে থাকে। কিছু সময় পর একজন কার ড্রাইভার সাহায্যের জন্য এগিয়ে আসে এবং গ্রীশকে মানিপাল হসপিটালে পৌঁছে দেয়। শুভার এই স্টেটমেন্টে পুলিশের কোনো সন্দেহ হয় না, কারণ ওই রিং রোডে এর আগেও অনেক লুটপাটের ঘটনা ঘটেছে। এজন্য শুভার এই স্টেটমেন্ট পুলিশের কাছে পুরো বিশ্বাসযোগ্য ছিল।
তাই লুটপাটের অ্যাঙ্গেল থেকেই এই কেসের তদন্ত শুরু হয়। কিন্তু কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশের হাতে তেমন কোনো তথ্য আসে না। এই ইনভেস্টিগেশনের সূত্রে পুলিশ জানতে পারে গ্রিসের মৃত্যুর মাত্র 4 দিন আগেই তার বাগদান হয়েছিল। পুলিশ এই কেসটির মোটিভ আরও গভীরভাবে জানার জন্য এবার গ্রিস আর শুভার বাগদানের ভিডিও দেখার সিদ্ধান্ত নেয়। তখনই এক সিনিয়র পুলিশ অফিসার লক্ষ্য করে পুরো ভিডিওতে শুভাকে কেমন জানি খুব বেশি চুপচাপ আর অন্যমনস্ক লাগছে। পুলিশ অফিসার এটাও নোটিশ করে যে হসপিটাল আর এই ঘটনার জিজ্ঞাসাবাদ সব কিছুতে শুভার আচার ব্যবহার কেমন যেন আশ্চর্যজনক। এই অদ্ভুত ব্যবহারের কারণে সন্দেহের তীর সর্বপ্রথম শুভার দিকেই যায়। কিন্তু পুলিশ কোনো রকম তাড়াহুড়ো না করে এই কেসের তদন্ত আরও জোরদার করে। 2003 সালে মোবাইল ফোন এখনকার মতো এত সাধারণ বস্তু ছিল না এবং পুলিশি তদন্তে কল ডিটেলস বা সিডিআর চেক করার প্রচলনও খুব কম ছিল। তারপরও এই কেস সলভ করার জন্য পুলিশ শুভার কল ডিটেলস বের করার সিদ্ধান্ত নেয়। আর যখন পুলিশের হাতে শুভার কল ডিটেলস আসে তখন তারা দেখে একটি নির্দিষ্ট নাম্বারে শুভা অনেক বেশি কথা বলছে। শুধু তাই নয়, ঘটনার দিন মানে 3রা ডিসেম্বর 2003 সালে শুভা ওই নাম্বারে অন্তত পক্ষে 73 বার কল করেছিল এবং শত শত মেসেজও পাঠিয়েছিল। পুলিশ যখন ওই নাম্বারের মালিককে খুঁজতে শুরু করে তখন জানতে পারে ওই নাম্বারের মালিক অরুণ বার্মা নামের একটি ছেলে। অরুণ বার্মার বিষয়ে আরও খোঁজখবর নিলে জানা যায় সেও বিএমএস কলেজে লয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কলেজে অরুণ বার্মা শুভার 2 বছরের জুনিয়র ছিল। এবার পুলিশ কলেজে গিয়ে তাদের দুজনের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। তদন্তে শুভা আর অরুণের কিছু বন্ধু পুলিশকে জানায় অরুণ আর শুভা একে অপরকে ভালোবাসত। এই তথ্যের ভিত্তিতেই পুলিশ এবার জিজ্ঞাসাবাদের জন্য অরুণকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে অরুণ বলে শুভার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু গ্রিসের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে তার কোনো যোগসূত্র নেই। অরুণ এটাও বলে যে ঘটনার দিন সে বেঙ্গালুরেই উপস্থিত ছিল না। সন্দেহভাজন হওয়ার পরও অরুণ বার্মার বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রমাণ পুলিশের হাতে ছিল না। তাই কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অরুণ বার্মাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু পুলিশ তার প্রতি কড়া নজরদারি রাখতে শুরু করে। অরুণ থানা থেকে বের হয়ে সবার প্রথমে শুভার সাথে যোগাযোগ করে। এতে করে পুলিশের সন্দেহ আরও মজবুত হয় যে এদের ভিতরে কিছু একটা তো অবশ্যই আছে, যেটা তাদের কাছ থেকে গোপন করা হচ্ছে। তারপর পুলিশ আরও কয়েকজনের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে শুভার খুব কাছের বান্ধবী ও বিউটিশিয়ানও ছিল। শুভার বিউটিশিয়ান বলে বাগদানের আগে শুভা মোটেও খুশি ছিল না। এমনকি বাগদানের দিনও শুভা বলেছিল গ্রিসের সাথে তার বাগদান হয়ে গেলেও সে গ্রিসকে বিয়ে করবে না এবং বিয়ের আগে সে অরুণের সাথে পালিয়ে যাবে। ঘটনার দিন 3রা ডিসেম্বর 2003 সাল থেকে জানুয়ারি 2004 সাল পর্যন্ত এই কেসে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু কিছু লোকের বয়ানের ভিত্তিতে শুভার উপরই পুলিশের সন্দেহ মজবুত হয় এবং পুলিশ এবার খুব জোরদারভাবে শুভাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরে শুভা এই কেসে মুখ খোলে এবং সবকিছু বিস্তারিতভাবে খুলে বলে। শুভা বলে সে অরুণ বার্মাকে খুব ভালোবাসত এবং তাকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শুভার পরিবার এটা মানতে রাজি ছিল না। উল্টো শুভার পরিবার গ্রিসের সাথে শুভার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুভা তখন এই বিয়ে ভাঙার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না, বরং এটা বাগদান পর্যন্ত চলে যায়। বাগদানের পর শুভার মনে হয় গ্রিসের সাথে তার বিয়ে হয়তো হয়েই যাবে। তাই শুভা এবার তার বয়ফ্রেন্ড অরুণ বার্মার কাছে সাহায্য চায়। অরুণ বার্মা তখন বুঝতে পারে না যে সে কি করবে, তাই অরুণ তখন তার কাজিন দীনেশ ওরফে দিনাকরণের কাছে পুরো ঘটনা খুলে বলে এবং তার কাছে সাহায্য চায়। সবকিছু শোনার পর দীনেশ অরুণ বার্মাকে তার এক বন্ধু ব্যাঙ্কটেশের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে ব্যাঙ্কটেশ একজন লোকাল গুন্ডা ছিল, ছোটখাটো কেসও ছিল তার বিরুদ্ধে। তারপর একদিন দীনেশ, অরুণ বার্মা, ব্যাঙ্কটেশ এবং শুভা বিএমএস কলেজে একটি বৈঠক করে এবং সেখানে সিদ্ধান্ত নেয় যে গ্রিসকে খুন করতে হবে। ওখানে বসেই তারা গ্রিসকে মেরে ফেলার পরিকল্পনা করে। অরুণ বার্মা আর ব্যাঙ্কটেশ 2-3 দিন ধরে গ্রিসের পিছু নেয়, কিন্তু কোনো না কোনো কারণে 3বার তাদের প্ল্যান ফেল হয়। লাগাতার প্ল্যান ফেল হওয়ায় গ্রিসকে এবার ফাঁদে ফেলানোর জন্য অরুণ বার্মা শুভার কাছে সাহায্য চায় এবং বলে গ্রিসকে ডিনারের বাহানায় বাইরে নিয়ে আসতে। প্ল্যান মোতাবেক শুভা গ্রিসকে ডিনারের জন্য বাইরে নিয়ে যায় এবং ডিনার শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় এয়ার ভিউ পয়েন্টে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করে। শুভার এই নিষ্ঠুর ষড়যন্ত্রে অজ্ঞাত গ্রিস সরল মনে বাইক থেকে নেমে ওখানে দাঁড়িয়ে ফ্লাইটের ল্যান্ডিং আর টেক অফ দেখতে থাকে। এই সংবাদ এসএমএস এর মাধ্যমে শুভা অরুণ আর তার সাথীদের জানিয়ে দেয় যে সে আর গ্রিস এয়ার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছে।
আর তখনই অরুণ বার্মা, দীনেশ আর ব্যঙ্কটেশ ওখানে পৌঁছে যায় এবং গ্রিসের পেছন থেকে ব্যঙ্কটেশ বড় একটি লোহার রড দিয়ে গ্রিসের মাথায় সজোরে আঘাত করে। আঘাত করার সাথে সাথে গ্রিস বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই অরুণ বার্মা, দীনেশ আর ব্যঙ্কটেশ সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে শুভা মিথ্যা কান্নাকাটির নাটক শুরু করে দেয় আর ওখানকার লোকজনের কাছে সাহায্য চাইতে থাকে। তারপর এক কার ড্রাইভারের সহযোগিতায় শুভা গ্রিসকে মানিপাল হসপিটালে নিয়ে যায় আর সবার কাছে লুটপাটের এই মিথ্যা কাহিনী বানিয়ে বলে। পুলিশের তদন্তে এটাও বেরিয়ে আসে যে শুভা একজন আধুনিক মনোভাব সম্পন্ন মেয়ে ছিল। সে ওয়েস্টার্ন কালচার বেশি পছন্দ করত। উল্টো দিকে গ্রিস খুবই সিম্পল লাইফ পছন্দ করত। ডান্স ক্লাব, বার, অ্যালকোহল ইত্যাদি গ্রিস পছন্দ করত না। এই বিষয়গুলোতেও শুভার আপত্তি ছিল। গ্রিসের সিম্পলিসিটির জন্য শুভা গ্রিসকে পছন্দ করত না। শুভার ভয় হতো যে গ্রিসের সাথে তার বিয়ে হলে তার জীবনও একঘেয়ে সিম্পল হয়ে যাবে। এজন্য শুভা যে কোনো ভাবে গ্রিসের সাথে তার বিয়ে আটকাতে মরিয়া হয়ে ওঠেন, যার কারণে শুভা এত নিষ্ঠুরভাবে গ্রিসকে হত্যা করার মতো ভয়ানক পরিকল্পনা করে ফেলে। ঘটনার রহস্য উন্মোচনের পর 25শে জানুয়ারি 2004 সালে পুলিশ শুভার বয়ফ্রেন্ড অরুণ বার্মা, অরুণ বার্মার ভাই দীনেশ আর দীনেশের বন্ধু ব্যঙ্কটেশকে গ্রেফতার করে। তাদের কথা মতো এই হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। তারপর 25শে ফেব্রুয়ারি 2004 সালে মায়ো হল কোর্টে এই কেসের শুনানি শুরু হয়। কিন্তু কিছুদিন পর এই কেসের শুনানি বন্ধ হয়ে যায় এবং পুরো মামলা ঠান্ডা পড়ে যায়। এদিকে গ্রিসের বাবা তার একমাত্র ছেলেকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য মামলা লড়তে থাকে, কিন্তু 2-3 বছর যাবৎ এই কেসের কোনো শুনানি হয় না। তারপর হঠাৎ 18ই ডিসেম্বর 2007 সালে হার্ট অ্যাটাক করে গ্রিসের বাবা মৃত্যুবরণ করেন। গ্রিসের বাবার মৃত্যুতে মিডিয়ায় বিচার বিভাগ নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। আর তারপরেই 19 ডিসেম্বর 2007 সাল থেকে এই কেসের আবার নিয়মিত শুনানি শুরু হয়। তারপর 3 বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2010 সালের জুলাই মাসে আদালত গ্রিস হত্যাকাণ্ডে শুভার বয়ফ্রেন্ড অরুণ বার্মা এবং অন্য 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় এবং এই 4 জনের প্রত্যেকের উপর 50,000 টাকা করে জরিমানা ধার্য করে। নিচের আদালতের রায়ের বিরুদ্ধে গ্রিসের পরিবার এবং অপরাধী পক্ষের আইনজীবীরা কর্ণাটক হাইকোর্টে আপিল করে। গ্রিসের পরিবার অপরাধীদের ফাঁসির দাবি জানায়, অন্যদিকে অপরাধীরা তাদের সাজা বাতিলের আবেদন করে। কয়েক মাস শুনানির পর কর্ণাটক হাইকোর্টও নিচের আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে এবং অপরাধীদের কারাগারে পাঠানো হয়। যদিও 4 জনের যাবজ্জীবন সাজা হয়েছিল, কিন্তু শুভা 52 মাস জেল খাটার পর 2014 সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে মুক্তি পান। বর্তমানে শুভা জেলের বাইরে রয়েছেন আর বাকি 3 অপরাধী কারাগারে আছে। তো শুভার এই ভয়ানক কর্মকাণ্ডে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পেঙ্গুইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।